তুই আজায় সোজা কথা বলতি যে গাছে থাকলে পচে যাবে, বাদুড় খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে, এটা সংরক্ষণ করে রাখা যাবে না, এটা খেয়ে ফেলতে হবে, নাহলে বিক্রি করে দিতে হবে। আমরা তো এত মানুষ, মানে এত কম মানুষ এতগুলো খেয়ে শেষ করতে পারবো না, তাই হোর ভাই পাঠিয়ে দিতেছি। সেখানে এই হাগু টুকানি গোবর টুকানি খাবে, চাপাসুট কি খাবে, আমার শালি ওই কাল্লা বুতুরি মেকআপ বুতুরি খাবে, কালিনুর বেগম, আমার হৌরি, আমার শাশুড়ি, আমার দুস ভাঙ্গারি ব্যাপারী সে খাবে। তাহলে ফকিনির বাচ্চা, মানে এগুলো বলিস কেন? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, নানান ঝামেলা, পেরেশানি ও ব্যস্ততার জন্য গত 2 দিন কোনো ভিডিও আপলোড করা হয় নাই, আপনাদের সাথে আড্ডাও দেওয়া হয় নাই। ভাবছিলাম আজকেও কোনো ভিডিও আপলোড করবো না, আপনাদের সাথে আড্ডা দিব না, কিন্তু হঠাৎ আমার 2টা আসামি বা জঘন্য চরিত্রের রাতের রাজা রানীর ফটকামি, ফাতরামি ও ন্যাকামি দেখে জরুরি ভিত্তিতে আজকে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। আর আমার ওই 2 আসামিকে বা জঘন্য চরিত্রের রাতের রাজা রানীকে একটু ধোলাই করতে আসলাম। তাই শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। এমনিতেই আজকের ভিডিওটা আপলোড করতে গিয়ে অন্যান্য দিনের তুলনায় আরো অনেক বেশি রাত হয়ে গেল বা অনেক বেশি দেরি হয়ে যাবে। তো আপনারা যদি কিপটামি করেন তাহলে আমার চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন এমনিতেই তো খুবই কম, সেটা আরো তলানিতে গিয়ে ঠেকবে। তো এত রাতের বেলা যেহেতু আপনাদের সাথে আড্ডা দিতে আসছি, আপনারা ছাড়া আমার কোনো ভিউয়ার্সরাও এখন আর অনলাইনে অ্যাক্টিভ নাই, তো আপনারা দয়া করে এই বিষয়টা মানে গুরুত্ব সহকারে মানে বিবেচনা করবেন, দায়িত্বটা পালন করবেন। কেমন? তো আচ্ছা, অনেকক্ষণ কথা বলে ফেললাম, ইন্ট্রোটা লম্বা করে ফেললাম, আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে বা আমার আসামিদের মানে ধোলাই চলে যায়। তো শুরুতে ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, পিট গার্ডেন, দাঁতের বাগানকে দিয়ে শুরুটা করি। আজকে আমার আসামি মানে এখন ধোলাই করবো শুধু দাঁতের বাগান আর দেশি কুত্তাকে। এমনিতে আসামির তালিকাটা তো অনেক লম্বা হয়েছে, অনেক রাতের রাজা রানীরে তাদের ভিডিওতে যে ফটকামি ফাতরামি গুলো করছে, চিটারি বাটপারি প্রতারণা এবং ভণ্ডামি গুলো করছে, এগুলোর জন্য অনেক ধুলাই বকেয়া পড়ে আছে। কিন্তু ওই যে সময়ের অভাবে, ব্যস্ততার কারণে তাদের পাওনাগুলো পরিশোধ করতে পারিনি, তাদের ধুলাইগুলো তাদেরকে করতে পারিনি। তো সেগুলো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে শুধু দেশি কুত্তা এবং দাঁতের বাগানের পালা। তো দাঁতের বাগান দেশে আসতেছে, মনে হয় আগামীকালকে দেশে চলে আসবে, এরকমই একটা টাইটেল থাম্বনেল সে দিয়ে ভিডিও আপলোড করছে। তো আপনারা অনেকেই দেখছেন, আবার অনেকেই আছেন যারা আমার অনুরোধ রক্ষা করে বা তাদেরকে ঘৃণা করে তাদের চ্যানেল বয়কট করছেন, তাদেরকে আনসাবস্ক্রাইব করছেন, যার ফলে তাদের কাছে কোনো নোটিফিকেশন যায় না বা টাইটেল থাম্বনেল কি দিল এগুলো আপনারা জানেন না। তো আমি তাদের উদ্দেশ্যে এখানে দাঁতের বাগানের আজকে থাম্বনেল ও টাইটেলটা বলে শোনাচ্ছি। সে থাম্বনেলে লিখছে, আম্মু কালকে আসতেছি কিন্তু তুমি তো আর আমার জন্য অপেক্ষা করবে না। কান্নার একটা স্টিকার। কি ন্যাকামি, কি ভঙ্গিতা! তার আম্মু তার কথা শুনতেছে, ঠিক আছে? তার আম্মু উদ্দেশ্যে লিখছে, আম্মু আমি আসতেছি। টাইটেলেও, আম্মু কালকে আসতেছি তোমার কাছে, তুমি আগে আমার জন্য অপেক্ষা করতে, কিন্তু এবার ডট 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 দিতে দিতে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসবে। কিন্তু কিন্তু কি সেটা তো সবাই জানেনি, বা সে কি বুঝতে পারছে সেটা সেই জানে, ঠিক আছে? ওইটা বাদ দেই। তো এই ভিডিওতে সে মানে কি বলবো, একই পেঁচাল, একই জিনিস প্রত্যেক দিন পারতেছিল। এই যে বাজারে গেল বা শপিং মলে, সুপার শপে, যেখানেই যাক, দোকানে দোকানে গিয়ে এতদিন প্রত্যেক দিন তার ইয়ে ক্লোজ হয়ে গেছে। সে ঘোষণা দিয়েছিল 5 তারিখ পর্যন্ত অর্ডার নিবে, 5 তারিখের আগেই তার টার্গেট ফুলফিল হয়ে যাওয়ায় সে তার অর্ডার ক্যান্সেল করে দিছে, ক্লোজ করে দিছে। মানে কিছু কাস্টমারদের মানে মাথায় কাঁঠাল ভেঙে ওই টাকা দিয়ে, সোজা কথা, কাস্টমারদের খরিদদের পকেট থেকে টাকা সে নিয়ে ওই টাকা দিয়ে তার বিমান ভাড়ার অনেকটা টাকা সে উসুল করে নিয়েছে। মানে
ওই লোলো প্লাজা না কি জানি লোলো মার্কেট যাই হোক, মানে সব মানে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত ডিসকাউন্ট দেওয়া দোকানপাটগুলো আছে সব জায়গা থেকে সে প্রোডাক্ট জোগাড় করছে। হিজাব এটা সেটা নানা কিছু, ব্যাগ, শ্যাম্পু, সাবান, হিজাব মানে টিন, এটা সেটা ইয়ে করছে। তো এইগুলো আনতে গিয়ে সে এবার কারোর জন্য কিছু আনতে পারবে না, এই প্যাচালটা পারতেছিল যে আমার তো এবার জায়গাই নেই। এখন মানে আমি যে কিছু নিব কারোর জন্য, তো কারোর জন্য সে কিছু আনবে না, এটা প্রথম থেকেই বলে আসতেছে। এবার কারোর জন্যই কিছু নিব না, যার জন্য নিব সেই তো নাই। আমার আম্মুর জন্য নিয়ে যেতাম, এটা নিয়ে যেতাম, সেটা নিয়ে যেতাম, এবার আম্মুই নাই। তো আম্মু আর এবার বলবেও না যে আমার জন্য এটা নিয়ে আসিস, আমার জন্য ওইটা নিয়ে আসিস। আম্মুর কোনো চাহিদা নেই, আম্মুর কোনো আবদার নাই। তো আমি আমার বিজনেসের প্রোডাক্টগুলোই নিয়ে যাচ্ছি। তো সেইগুলো অনেক বেশি হয়ে গেছে, এই জন্য অনেকের অর্ডার ক্যান্সেল করতেছে। তো আমার ব্যাগে কোনো জায়গা না থাকায় আমি কারোর জন্য কিচ্ছুই নিতে পারবো না। আমার কোনো আত্মীয় স্বজনের জন্য, ভাতিজের জন্য কিছু নেওয়ার মতন কিছু নাই। ভাইয়া না করতেছে, এ খবরদার তুই কিন্তু কিছু আনিস না, তুই খালি হাতে আসিস। এই আরে দেশি কুত্তা না করছে বা করে নাই সেটা কি বলবো, তার ব্যাপার। যত যেই না করুক না কেন, একটা মানুষ মানে এত দূর থেকে প্রবাস থেকে আসলে এই যে আশেপাশে যে ছোট ছোট বাচ্চারা থাকে বা যারা বড়, তারাও মনে মনে চায় যে আমার জন্য একটা কিছু নিয়ে আসুক, আমি না চাইতেই নিয়ে আসুক। চেয়ে নিতে হবে কেন? অনেক সময় অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রবাসে থাকলে জিজ্ঞেস করে আমি তো আসতেছি, তোমার জন্য কি আনবো? তখন যারা তাকে ভালোবাসে ইয়ে করে, তখন সেটা কেউ বলতে পারে না যে আমার জন্য একটা মোবাইল নিয়ে এসো বা আমার জন্য সোনার এই গয়নাটা নিয়ে এসো। এইটা স্ত্রীকে বললেও, মাকে বললেও, মানে সবাই বলে না তুমি আসো, তুমি আমার জন্য সবচেয়ে বড় উপহার, আর কিছু লাগবে না। তো এখন দেশি কুত্তা নাকি তাকে বলছে তুই কিন্তু কিছু আনবি না, কিছু লাগবে না। আচ্ছা সেটা দেশি কুত্তার ব্যাপার, কিন্তু তোর তো নিজের থেকেই একটা দায়িত্ব আছে যে তুই প্রবাস থেকে আসতেছিস, সবাই তোর হাতের দিকে তাকিয়ে থাকবে। শুধু তোর মা মারা গেছে, তোর খালা মারা যায় নাই, এটা সেটা তোর চাচিরা আছে, এটা সেটা ভাতিজা ভাতিজি, তানুমন্ডল, সৎ ভাতিজি, এটা সেটা তারা আছে। তারা মনে মনে তোর হাতের দিকে তাকিয়ে থাকবে বা একটা আশায় থাকবে যে আসতেছে কিছু না কিছু তো নিয়ে আসবে। সেখানে তুই লেকচার পারলি যে তুই কিছু আনবি না। তাহলে আবার এই যে চকলেট সামান্য 9 রিঙ্গিত বা 9-10 টাকা দামে 2 প্যাকেট চকলেট দেখে বলছে সেইটা আমার ভাতিজা ওই বলদটা খাবে, দেশি কুত্তার যে ছেলেটা আছে এটা সেটা ইয়ে করতেছে। আর তার আম্মুর ইচ্ছা, এবার ওই যে মানে কোন আমি একটা হজবরল লেগে যাবে, তাকে এখনো দোলাই শুরুই করলাম না, কথা বলতে বলতে এতটা সময় চলে গেল। যে তার মায়ের কি কি ইচ্ছা, গতকালকে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে যে আম্মুর ইচ্ছা, ছোট বড় ইচ্ছাগুলো পূরণ করতেছি। আচ্ছা তোর মা শেষ ইচ্ছা পূরণ করলাম, আজকে ওই ইচ্ছা পূরণ করলাম। তোর মায়ের জীবনের কত ইচ্ছা রে? হ্যাঁ, তোর মায়ের কোনো ইচ্ছা তোকে বলে যেতে পারছে যে আমার এটা ইচ্ছা, আমার এটা ইচ্ছা, এটা ইচ্ছা? তুই নিজে নিজে শুধুমাত্র তোর ভিডিও বানানোর জন্য, মা ব্যবসা করার জন্য, মা দিয়ে টাকা ইনকাম করার জন্য, মরা মাটাকে কিছু ধুলাই খাওয়ানোর জন্য মাকে শিরোনাম বানিয়ে তোর টাইটেল থাম্বনেল দিয়ে ব্যবসা করতে হবে। যেমন গতকালকে টাইটেলের জন্য একটু ধুলাই করে নিই, তাহলে এখানেও একটু সুবিধা হবে। গতকালকে সে যে টাইটেল ও থাম্বনেলটা দিছিল যে থাম্বনেল, আম্মু তোমার ইচ্ছাগুলো পূর্ণ করার চেষ্টা করছি, আফসোস তুমি নাই পাস। আর টাইটেলটাও যা, আম্মু তোমার ছোট বড় ইচ্ছাগুলো সন্তান হয়ে পূর্ণ করার চেষ্টা করছি, কিন্তু আফসোস তুমি নাই পাশে। এই সে তো তার মা নাকি মানে কি বলবো, মানে সে গাড়ি চালাচ্ছে, এখন বাজারে আসে একটা বাজারা 12 বাতারি মহিলা, একটা নষ্টা মাগি নুডলস, রাতের রানী, খাটের রানী, দুশ্চরিত্রা একটা বেশ্যা মাগি নুডলস। তো বাজারে মহিলাদের যে কাজগুলো থাকে ওইগুলোই সে করে বেড়ায়, এইগুলো তার মানে তার মায়ের ইচ্ছা বলে সে চালিয়ে দিচ্ছে। তো এখন তার নিজস্ব প্রয়োজনে যে সে বাজারে মহিলাদের মতো, আমি সব উদ্যোক্তাদেরকে, নারী উদ্যোক্তাদেরকে কাউকে ছোট করতেছি না, শুধুমাত্র এখানে ভণ্ড বাচাল মুখদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকেই বলতেছে। অন্যান্য বাকি সবাই একটু দূরে থাকেন, কেউ আমার কথাগুলো গায়ে লাগাবেন না। যারা বাজাইরা
যারা মাগি নুডলস তাদেরকেই বলতেছি, এর বাইরে মানে কেউ আমার কথা লাগাবেন না, ঠিক আছে? আপনাদের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতামি নাই বা কোনো মানে ইয়েও নাই, বিবাদও নাই, দ্বন্দ্বও নাই, ঠিক আছে? তো সে গাড়ি চালাবে নিজের প্রয়োজনে, এই যে সে ব্যবসা করতে নামছে, সে ব্যবসায়ী হোক, সে ব্যবসা করুক, এটাও তার মায়ের ইচ্ছা, ঠিক আছে? তার মা যেরকম একটা বাজারা মহিলা ছিল, মানে মেয়েকে তো সেরকম বাজারা বানানোর চেষ্টাই করবে বা বাজারা দেখতে চাইলেই তার কাছে ভালো লাগবে, এটাই তার শখ থাকবে, ইচ্ছা থাকবে। তো সেইগুলো বলতেছিল আগে, মাসখানেক আগে একটা ভিডিওতে। আবার এই যে সে গাড়ি চালিয়ে মানে গাড়ি চালানো শিখতেছে, এইটা তার মায়ের ইচ্ছা ছিল যে সে যাতে গাড়ি চালাইতে পারে। তার মায়ের কি আর কোনো ইচ্ছা ছিল না? আজকেও এই যে কি নাকি বলতেছিল ইয়ে করে, তো তার মায়ের ইচ্ছা ছিল এটা। আদতে সবকিছু তার মায়ের ইচ্ছা ছিল কি ছিল না আমরা কেউ জানি না, তবে ধরি মনে করি সে যা বলতেছে সবগুলোই সত্যি। তার মায়ের এই ইচ্ছাগুলো ছিল যে তার দুশ্চরিত্রা মেয়ে, এই খাটের রানী, রাতের রানী, এই ভণ্ড বাচাল মুখদারি শয়তান টি গার্ডেন, দাঁতের বাগান, অনেক খদ্দেরের মনোরঞ্জন করবে, খাট কাঁপাবে, অনেক টাকা পয়সা আয়রুজি করবে, সে বাজারে বাজারে খদ্দেরদেরকে হোম সার্ভিস দিবে। গাড়ি চালানো শিখে শিখে যখন ইয়েরা ক্লায়েন্টরা ফোন দিবে, সে করগালের মতো নিজে ওইখানে চলে যাবে। তার কার্টুন পায়জামা বলত তো একটা ইয়ে করে, দারোয়ানের চাকরি করে, সে সবসময় তার দায়িত্ব নিতে পারবে না, তাকে পৌঁছে দিতে পারবে না, তাহলে ওই বেচারা নিজের আর থাকলোটাই কি বলদের, ওই বলদ মানে ছুটির দিন ছাড়া তাকে সময় দিতে পারে না। তো এখন তার আরো বেশি বেশি টাকা আয় রোজি করার জন্য তাকে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, ধরে নিলাম তার মায়ের এই ইচ্ছাগুলো সে পূরণ করতেছে। এখন আপনারা একটু বিবেক বুদ্ধি দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখেন, একটু বিবেচনা করে দেখেন, এই দাঁতের বাগানের মা, ওই খাড়াস বুড়ি কতটা জঘন্য চরিত্রের একটা খাড়াস বুড়ি ছিল, কতটা অবিবেচক বা মানে থেকে কি বলবো, জঘন্য নিকৃষ্ট, মানে যারা অন্যায়কে সাপোর্ট করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, তাদেরকে এখানে কি বলে মনে করেন, ওইগুলো ধরে নেয় যে ওই রকম চরিত্রের জঘন্য নিকৃষ্ট একটা খাড়াস বুড়ি ছিল। এটা কেন বললাম? অনেকে বলতে পারে তাদের দালাল চামচারা অনেক নিরপেক্ষ মানুষ, যে একটা মানুষ মারা গেছে তাকে নিয়ে এভাবে কথা বলেন কেন, বা না বললেও পারতেন। এগুলো বলতে বাধ্য করে এইসব রাতের রাজা রানীরা তাদের আচরণ দিয়ে, তাদের কথাবার্তা গুলো দিয়ে, তাদের চিটারি বাট্টারি প্রতারণা গুলো দিয়ে, সেগুলো হচ্ছে তার মায়ের অমুক তমুক ফালতু ফালতু যেই ছোট বড় ইচ্ছাগুলো, এগুলো সামনে এনে ঢাল বানিয়ে তারা যেভাবে প্রতারণা করে ভিউয়ার্সদেরকে ঠকিয়ে যাচ্ছে, আর তিলকে তাল বানিয়ে এখান থেকে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেছে, তখন মেজাজ খারাপ হয়ে যায়। আর এই যে গুরুতর গুরুতর মানে খুবই গুরুত্বপূর্ণ জরুরি যে বিষয়গুলো ছিল, ওইগুলো কোনো কিছুই তার মায়ের ইচ্ছা ছিল না। তাহলে ওই মহিলা কতটা জঘন্য ছিল একবার চিন্তা করেন। এই যে এতগুলো বছর ধরে দাঁতের বাগান, দেশি কুত্তা, ডাইনি মাগিনো, তানমন্ডল সহ তাদের আত্মীয়, মানে দেশি কুত্তার শ্বশুর বাড়ির সবগুলো সদস্যরা যেভাবে জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গা ইটওয়ালা বাস খেয়ে যাচ্ছে, এবং দেশি কুত্তা দাঁতের বাগান সহ তার খাডাস বুড়ি মাটাও এইভাবে ধুলাই খাইছে, এতটা অপমানিত লাঞ্ছিত হয়েছে, মানে নির্লজ্জের মতো বাহায়ের মতো ক্যামেরার সামনে মুখ দেখাইতে হইতো, ইয়ে করতো। কখনো কি এই দাঁতের বাগানের এবং দেশি কুত্তার খাডাস মা তাদের সন্তানকে মানে নষ্টামি নোংরামি বন্ধ করার জন্য মানে করছে, পরামর্শ দিছে বা আদেশ করছে, হুকুম দিছে? এটা আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করলাম। আচ্ছা, তাহলে এটা যদি বলে যে তোরা তোদের নষ্টামি নোংরামি বন্ধ কর, তাহলে হয়তো বা তার সন্তানদের আয় রুজি বন্ধ হয়ে যাবে, জীবিকা নির্বাহের মাধ্যমটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য হয়তো বা বলছে না। কিন্তু যেখান থেকে আয় রুজি করতেছে, তারা সেই আয় রুজির উপর নির্ভরশীল, ওই আয় রুজি দিয়েই তারা জীবিকা নির্বাহ করে, সেই জায়গাটা থেকে তারা যাতে অপমানিত লাঞ্ছিত হইতে না হয়, সেই জন্য এই মানুষের মুখগুলো বন্ধ করার জন্য কি করণীয়, কিভাবে কি করলে তারা
এই ঠ্যাঙ্গা থেকে বেঁচে থাকতে পারবে, যুদ্ধটা শেষ হয়ে যাবে, সেইটা একটা উদ্যোগ গ্রহণ করার দায়িত্বটাও কি ওই মৃত খাড়াস বুড়ি নিছিল। সবচেয়ে বড় জিনিস যে সারিকার জীবনটা যেভাবে একটা মা নামের কলঙ্কিনী মা, পরকের রানী সাগিনো এবং রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা। পরকের রাজার আমি দোষ দিব না, সেই শালার এটার টুনটুনির দোষ, আলোর দোষ, বা তার লুচ্চামের স্বভাব, ফকিন্নি, সে যেখানে পাবে সেখানেই ফ্রিতে খাইতে যাবে। এখন যদি কেউ পাইত্যা দিয়ে বসে থাকে, সেটা পরকের রাজা, মানে তো বোনাস, লটারি লাগে তার জীবনে, ঠিক আছে। পরকিয়া যারা করে সারা পৃথিবীতে যত লুচ্চা লম্পট বদমাশ, তাদের চেয়ে বেশি দোষ দিব আমি যেসব মহিলারা, যেসব রাতের রানীরা ওইসব জঘন্য চরিত্রের পরকীয়ার রাজাদেরকে প্রশ্রয় দেয়, পরকীয়ার রাজাদের সামনে নিজেকে বিলিয়ে দেয়, পাইত্যা দেয় মোটা জায়গায় গুতা খাওয়ার জন্য, তারা হচ্ছে আর বেশি মানে পাপী বা জঘন্য চরিত্রের। তো মানবের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনোরই সবচেয়ে বেশি দায়ী। এরপরে তো ওই ডাইনি মাগিনোর জিনিসগুলোকে সবার সামনে নিয়ে আসছে, ঠিক আছে, যে জানান দিতে আসছে, জানি যে আমরা এরকম ল্যাংটা পরিবারের সদস্য, আমরা এরকম মাগি নুডলস, ঠিক আছে, আমাদেরকে চিনে রাখুন, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন, এগুলো বলে যে তাদের পাবলিসিটিটা করলো, করলো। তো এই জিনিসগুলো, এই যে মাগি নুডলস, মানে এই ডাইনি মাগিনো, এই পরকীয়া রানী সাগিনো, তারা যেই নষ্টামি নোংরামিগুলো করে বা যেভাবে সারিকাকে জিম্মি করে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখছে, এখন এই একটা উদ্যোগ নিয়ে দেশি কুত্তাকে এবং দাঁতের বাগানকে কি কখনো ওই খাড়াস বুড়ি বলছে যে এই যুদ্ধটা থামিয়ে দেয়, যুদ্ধটা শেষ করে দেয়? এটা আমার একটা ইচ্ছা, আমি জীবদ্দশায় দেখে যেতে চাই তোদেরকে মানুষ শ্রদ্ধা করতেছে, সম্মান করতেছে, মূল্যায়ন করতেছে, ভালোবাসতেছে, অভিনয় করে না, দালাল চামচা ভাড়া করে টাকার বিনিময়ে যে ফেক আইডি থেকে মানে মিথ্যা মিথ্যা প্রশংসা করে কমেন্ট করবে, ওইগুলো না। একদম তো আমরা যেন সমাজে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারি, সমাজে মুখ দেখাইতে পারি, চলতে পারি, ওইভাবে আমি কয়েকটা দিন বাঁচতে চাই, ওইভাবে আমি কয়েকটা দিন মাথা উঁচু করে চলতে চাই। ওইরকম একটা পরিবেশ তৈরি কর, তোরা কিবরিয়ার সন্তানের সাথে কিবরিয়াকে যোগাযোগ করতে দেয়, সারিকাকে তার কাছে একবারে ফিরিয়ে দিতে হবে না, কিন্তু সন্তান এবং বাবার মধ্যে যে একটা যোগাযোগ, যেই একটা তোরা বাধা তৈরি করে রাখছিস, ওইটা বন্ধ কর, এটা আমার একটা ইচ্ছা। তো ওই ইচ্ছা পূরণ করলে তো ওই খাড়াস বুড়ি নাজমা বেগমের মানে হইতো, কি বলবো, আত্মা শান্তি পাইতো, সোয়াব হইতো, নেকির পাল্লা ভারী হইতো, জীবনে যত কুকীর্তি গুলো, নষ্টামি নোংরামি গুলো করছিল, সেখান থেকে কিছু গুনাহ হয়তো বা কমে যাইতো। একটা গুনাহ কিন্তু কমে, গুনাহ কিন্তু বৃদ্ধি হয় না। একটা গুনাহ করলে একটা গুনাহই লেখা হয়, কিন্তু সোয়াবের বেলায়, নেকির বেলায় একটা নেকি করলে 10টা নেকি পাওয়া যায়, 70টা নেকি পাওয়া যায়, 100টা পাওয়া যায়, 1000টা পাওয়া যায়, লক্ষটা পাওয়া যায়, কোটি পাওয়া যায়। কিছু কিছু নেকি আছে সেগুলোর লিখতে লিখতে সারা রাত 70,000 ফেরেশতা মানে ক্লান্ত হয়ে যায়। তাহলে কত বেহিসাবি বা অগণিত অসংখ্য নেকি করা সম্ভব, তাই না? কিন্তু গুনাহ আপনি কয়েক ঘন্টা, 24 ঘন্টায় গনে শেষ করতে পারেন। আজকে আমি কয়টা খারাপ কাজ করছি, কিন্তু একটা নেকিতেও অনেক এর চেয়ে এইসব গুনাহগুলো একদম হয়ে যায়। তো এরকম একটা নেকি এই খাড়াস বুড়ির করার কোন চিন্তা ভাবনা, ইচ্ছা কোনোদিন ছিল? পোষণ করছে? করেন। তো এইরকম একটা মহিলা যে তার মেয়েকে বাজাইরা বানাইতে চায়, যে নিজে একটা বাজাইরা মহিলা ছিল, স্বামী চাকরি বাকরি করছে, অফিস টফিস সামলাইছে, ছেলে একটা দেয়াল টপকায় টপকায় রাতের রানীদের সাথে বা অন্য কারো রক্ষিতার সাথে লোচ্চামি বদমাশি করতে গেছে, আর এই মহিলা নিজে একা একা বাজারে মানে যত সংসারের প্রয়োজন সব নিজে বাজার করে নিয়ে আসছে, নিজের সংসারের সব কাজ নিজেকে করতে হয়েছে, আর মেয়েকে দিয়েও মানে টাকা যোগান দিতে পারছে না, তোর বয়ফ্রেন্ডদের কাছ থেকে চাহিদাগুলো আদায় করে নেয়, তোর বাপের সামর্থ্য নাই করে এই বন বিভাগের পিএমগিরি করে চুটামি করে এত কিছু করার। তো এই মহিলাকে আমি আর কি বলবো, মানে এই জন্য সোজা কথা আমার ধিক্কার জানাইতে ইচ্ছা করে, বা ধিক্কারটাই প্রাপ্য এই মহিলাকে। আমি জীবনে কোনোদিন শ্রদ্ধা সম্মান করতে পারবো না। যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা সম্মান দেখিয়ে তাকে অনুনয় বিনয় করে অনুরোধ করছিলাম যে আপনি
মুরব্বী মানুষ হিসেবে আপনার সন্তানদেরকে একটু শাসন করে আপনি একটা উদ্যোগ গ্রহণ করেন সারিকাকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বা যোগাযোগটা মেনটেন করার জন্য। সে তো তার এই যুদ্ধটা বন্ধ করার কোনো চেষ্টা করেই নাই, উল্টো আরো ইয়েতে আগুনে ঘি ঢেলে দিছে বা পানি ঢেলে দেওয়ার কাজ করে আসছিল। ওই শরীয়তপুরে গিয়ে পরকেরানি সাগিনুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে এবং মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আসছিল, তোমাদের যা খুশি তোমরা তাই করো, পাছে লোকে কিছু বলে ওইগুলোতে কান দিও না, ওইগুলোতে তোমরা থেমে থেকো না, তোমাদের খেয়াল খুশি মতো তোমরা চলতে থাকো। এরপর কি হয়েছে আপনারা সবাই দেখতে পারতেছেন, আপনারা যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা সবাই জানেন। তো এই খাড়াসবুড়ি নাজমা বেগমের মতো জঘন্য চরিত্রের একটা মুখোশধারী ভণ্ড মহিলা আমি আমার জীবনে খুব কমই দেখছি। তাকে আমি ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আর ওই খাড়াসবুড়ি নাজমা বেগমের জন্য এই দাঁতের বাগান বলতেছে আজকে না মা দিবস। তো আমি আজকে কাউকে উইশ করতে পারতেছি না, কারণ আমার মা নাই। এরপরেও মা তোমাকে, তুমি বেঁচে থাকতে তো অবশ্যই তোমাকে উইশ করতাম। একটা কথা জানেন, আমি না তবু একটা কাজ করছি, আমি না আল্লাহকে বলছি, আল্লাহ তুমি না আমার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো, আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করো। এই কাজটা আমি করছি। আমি জানি আল্লাহ আমার এই কথাটা শুনবেন। এখানে কথা শুনবেন আর কথা রাখবেন, কথার মধ্যে না অনেকটা পার্থক্য থাকে। হিসাব করতে গেলে মানে একদম আকাশ পাতাল পার্থক্য, যে উনি আমার কথা শুনবেন এবং উনি আমার কথা রাখবেন। আবার ইয়েতে কোনো বিতর্ক ফাঁক ফুকর না খুঁজতে গেলে কোনো ফাঁক নেই, যে উনি তো আমার কথাটা শুনছেন মানে রেখে ফেলছেন, কথা রাখছেন মানে উনি আমার কথা শুনছেন। আরেকটা হচ্ছে যে শুনলাম কিন্তু আমি এটা কোনো গুরুত্ব দিলাম না। এটা অন্য আরেকদিন তুলনা দিব, উদাহরণটা দিব বাস্তব আমার সাথে যা করছে। আমি যে কোনো একটা লোককে একটা জিনিস জানাইতে গেছি, কাগজে দলিলে লেখা আছে যেটা জানাইতে হবে, ঠিক আছে? তো সে বলতেছে হ্যাঁ শুনলাম, কিন্তু জানানোর পরে যে কার্যকারিতা, আজকেই বলে দিচ্ছি, কার্যকারিতা বেলায় বলতেছে এখানে কোথাও লেখা নাই যে শোনার পরে সেটা কার্যকর করতে হবে। এখানে লেখা আছে শুধু জানাতে হবে, কার্যকারিতার কোনো নেই। তো ওই রকম ভাবে আল্লাহর কাছে যে কেউ যত গুনাহগার বান্দাই থাকুক না কেন, যত নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া লুচ্চা লম্পট বদমাইশ সুদ ডাকাত খুনি থাকুক, সবাই আল্লাহকে ডাকতে পারবে। বিধর্মীরাও আল্লাহকে ডাকতে পারবে সৃষ্টিকর্তা হিসেবে, তারা সবাই আল্লাহকেই ডাকে। ভগবান ডাকলেও সেটা আল্লাহকেই ডাকা হয় আমি যতটুকু বুঝি, যে তারা ঈশ্বর সৃষ্টিকর্তা এরকম ভাবে ডাকে ইয়ে করে। এছাড়া যারা ইয়ে করে, আমি অন্য ধর্মের দিকে আর গেলাম না, ঠিক আছে? তো সে বলতেছে আল্লাহ আমার কথা শুনবেন। ও মায় মায়, আমি হাসবো না, তারা জুতাটা খুললে কথা পিটাবো। কেন শুনলে? বলতেছে সন্তানদের দোয়া কখনো কবুল ফিরায় দেন আল্লাহ তাআলা। মা বাবার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া, ঠিক আছে, কথা মানে যুক্তিসঙ্গত। কিন্তু কথা হচ্ছে দোয়া কবুলেরও কিছু শর্ত আছে। সেটা হচ্ছে দোয়া যে করবে তাকে হালাল রুজি মানে খাইতে হবে, হালাল হাই রুজি করতে হবে, সৎভাবে জীবনযাপন করতে হবে। কিন্তু তোরা যেই জঘন্য এবং নিকৃষ্ট এবং তোরা যেই চিটারি বাটপারি প্রতারণা করে যেভাবে মানে তোরা বেহালাল ভাবে টাকা পয়সা আয় রুজি করে জীবিকা নির্বাহ করিস, তোদের দোয়া কি কেন কোন যুক্তিতে কবুল হবে হইতে হবে এটা বলতো। এটা আমার একটু কুয়ে থিয়ে যাচ্ছেন ভণ্ড বাসাল মুখোশধারী শয়তান্ত্রিক গার্ডেন দাঁতের বাগান। তোকে কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে গেছে, মানে তোর ফটকামি ফাতরামি বর্ণনা আবার কখন দিব, দেশি কুত্তার এটা কখন ইয়ে করবো। তো ওই যে মা দিবস, এই মা দিবস উপলক্ষে সে আরেকটু লেকচার দিচ্ছিল যে তার মাকে যখন সে উইশ করতো প্রত্যেক বছর তার মাকে নাকি সে উইশ করত। এটাও মানে মিথ্যাচারিতা। এখন আমি এটা প্রমাণ করতে পারবো না যে সে করে কি করে নেই, ঠিক আছে? তার ভাতিজি তাকে কি মেসেজ দিচ্ছে, মেসেঞ্জারে কি করতেছে তার ভাতিজি, সেটা ওইগুলো আর তুলে ধরলাম না। তার ভাতিজার জন্য কয় প্যাকেট চকলেট নিছে ওইগুলো বাদ, ঠিক আছে? মাকে নিয়ে দেশি কুত্তা এবং দাঁতের বাগানের কথার মধ্যে কত পার্থক্য, এবং তারা মানে মানে দুইজনই তাদের মাকে কিভাবে
মানে ছোট করতেছে। তাদের সোজা কথা, তাদের দুইজনের ভাষ্য অনুযায়ী তাদের মা এখন যে কোনো একদিকে যদি যায়, তাদের মা একটা মিথ্যাবাদী। এটা তো আদতেই মিথ্যাবাদী, কিন্তু তারা নিজেরাই প্রমাণ করে দিয়ে গেল। সেটা কিভাবে? এই যে মা দিবসে দাঁতের বাগান বলতেছে যে তার মাকে যখন সে উইশ করতো ফোন করে, তার মা বলতো আমাদের সময় তো মা দিবস ছিল না, তাই আমরা এগুলো জানিও না, আর এগুলোর আশাতেও থাকি না যে কখন সন্তানরা মা দিবসের জন্য উইশ করবে। সেই মা তো প্রত্যেকদিনই সন্তানদেরকে ভালোবাসে, সন্তানরা মাকে ভালোবাসবে, এটাই তো এটার জন্য বিশেষ কোনো গুরুত্ব নাই বা নাই, প্রয়োজন নাই, মানে এইভাবে করতো। আর দেশি কুত্তা আজকে কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, সেটার জন্য তাকে তো এটা করে আসি। আমার অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, সে টাইটেল দিছে ছোট বোন দাঁতের বাগান কালকে বাংলাদেশে আসতেছে, বোনকে আমি কি জবাব দিব। আর এটা থাম্বনেল আর টাইটেল, মায়ের মৃত্যুর খবর শুনে এই প্রথম ছোট বোন দাঁতের বাগান ব্র্যাকেটে কালকে বাংলাদেশে আসতেছে, হাসির মধ্যে কান্নার একটা স্টিকার, বোনকে মায়ের কথা আমি কি বলবো। আচ্ছা, এইরকম টাইটেল থাম্বনেল দিয়ে সে যে মা দিবসের কথাগুলো তুলে আনছে, যে আজকে মা দিবস, মানে আমার তো মা নাই, তাই আমি মাকে উইশ করতে পারি নাই, কিন্তু ভুলেই গেছিলাম। পরে দেখি আমার বাচ্চা কাচ্চারা তার মাকে উইশ করতেছে, ডাইনি মাগিনোকে উইশ করতেছে, এটা দেখে তার মনে হইল। পরে আবার তার মায়ের কথাও মনে পড়লো, বলতেছে আমি তো মানে উইশ করতাম, কিন্তু মাঝে মধ্যে যখন ভুলে যাইতাম, মাঝে মধ্যে বলতে সবসময় তো তুই ভুলেই যাবি, তুই তো মানে ইয়েদের সাথে, গার্লফ্রেন্ডের সাথে আর রাতের রানীদের সাথে মজ মাস্তি করতেই মশগুল থাকতি, তো সবসময় ভুলে যাইতি। তো তার মা নাকি রাতের বেলায় যখন মানে মেয়াদ পেরিয়ে গেছে, মা দিবস আর নাই, মা দিবস তখন বাবা দিবসের অপেক্ষা করতেছে, তো তখন তার মা বলতো বাবা আজকে সারাটা দিন তোর ফোনের অপেক্ষায় ছিলাম, মা দিবস গেল, তুই তো ফোন করে একবার উইশ করলি না। তখন দেশি কুত্তা একটু এই যে বাল্লার মধ্যে মা সারাদিন না রাতের রানীঘর খাড়ে খাড়ে ঘুইরা শরীরটা অনেক ক্লান্ত, অনেক ব্যস্ত সময় পার হয়েছে, বইলে গেছিলাম মা তুমি যে একটা মা নামের খাটাস বুড়ি আছো, আমার মনেই থাকে না, মনেই আসিস না, তো এই কারণে করতে পারি নাই। এই যে কখনই করলাম হইলে মা একটু পরেই করলাম হইলে মনে করলে হইলে তোমার করলাম হইলে। দেশি কুত্তার কাছে তার খাটাসগুড়ি মা নাজমা বেগম এইভাবে উইশ পাইতে চাইতো, উইশ পায় নাই বলে নাকি আফসোস করতো, আবার দাঁতের বাগানকে সান্ত্বনা দিত, না আমাদের সময় তো মা দিবস ছিল না, তাই মা দিবস উপলক্ষে আমাদের উইশ পাওয়ার কোনো মানে অন্যরকম যে প্রত্যাশা এটা সেটা স্বপ্ন এগুলো দেখি না। এখন কোন দিকে যাবো ভিউয়ার্স, কোয়েনচেন দিঘি, এই ফটকা দুইটা ভাই বোন ভণ্ড মুখোশধারী শয়তান মানে চিটার বাটপার প্রতারকদেরকে কি করা উচিত ভিউয়ার্স, আপনারা কোনটা এই খাটাস বুড়ি কি ধরনের দুইটা কুলাঙ্গার জন্ম দিয়ে থেকে গেছে, হ্যাঁ কোন জায়গাতে কোন জানোয়ারের সাথে ইয়ের ফলে মানে এই ধরনের দুইটা কুলাঙ্গার অমানুষ জন্ম দিয়ে গেছে। এগুলো বলতে বাদ দিছি, একদম কলিজার ভিতর থেকে যে কষ্টগুলো আছে না, সেই কষ্ট থেকে এই শব্দগুলো বেরিয়ে আসে, এই কথাগুলো মানে বেরিয়ে আসে। আপনাদের সাথে যদি হইতো, আপনার নিজের ব্যক্তিগত জীবনের সাথে, আপনার সন্তানের সাথে, তাহলে মানে আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারতেন, আপনার শত্রুদের সাথে কিরকম আচরণ করতেন, নিজের জায়গায় মানে থেকে নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আমি কেন একটা মৃত মানুষকে নিয়ে এই কথাগুলো বলি, কতটা কষ্ট থেকে বলি, আমার সাথে কতটা অন্যায় হয়েছে, আমি তারপরে এগুলো বলতে বাধ্য হচ্ছি, সেটা আপনারা বিবেচনা করবেন। এবার আসি, এই যে কুলাঙ্গার মানুষের বাচ্চা দেশি কুত্তা, তুই আজকে একটা টাইটেল দিলি, এর আগেও আরেকটা করছিলি, ছোট বোন দাঁতের বাগান কালকে বাংলাদেশে আসতেছে, বোনকে আমি কি জবাব দিব। এই যে বোনকে আমি কি জবাব দিব, এইটা তুই ভিউয়ার্সদের কাছে প্রশ্ন করছিস, না ভিউয়ার্সদেরকে তুই তোর মনের ভাবটা প্রকাশ করতে আসছিস যে আমি এই জবাবগুলো দিব, এটা তখন মানে কি বলবো, এইখানে এই কথাটা তুই কেন বলছিস,
এইটার জবাবটা দিত। এই যে বেজন্মার বাচ্চা, ব্যবসা মাগি নুডলসের বাচ্চা, যে কয়েকদিন আগে গলাবাজি চাপাবাজি মূলক একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করলি, বোন আমার, আপনাদের এত সমস্যা কিসের? আপনারা কেন এইসব কথাবার্তা বলেন? আরে হালাল ভাই হালা, ফৈনি খাড়াসবুড়ির বাচ্চা, তুই তোর টাইটেল থাম্বনেলের মধ্যে যদি এই ধরনের আমার বোন আসতেছে সে কি নিচতলায় থাকবে না দোতলায় থাকবে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়েও কয়েকদিন আগে ভিডিও আপলোড করছিস। ভিউয়ার্স, আমাদের নিচতলাটা ভাড়া দিয়ে দিব, ভাড়া দেওয়াটা উচিত হবে না বোনের জন্য অপেক্ষা করব? তুই ভিউয়ার্সদেরকে প্রশ্ন করবি, তখন ভিউয়ার্সরা তাদের মতামতগুলো ব্যক্ত করবে, তারা মন্তব্য করবে, মানে কমেন্ট করবে, জানাবে তাদের ওপিনিয়ন। তখন আবার তো গায়ে এত ফুসকা পড়ে কেন, জ্বালা পুরো ওঠে কেন যে আমার বোন আমি ভালো জানি, আপনাদের এত চিন্তা করতে হবে না, আপনাদের এত কেন, মাথা ব্যথা কেন? এই ফৈনি খাড়াসবুড়ির বাচ্চা, মাগি নুডলসের বাচ্চা, তুই তাহলে এই কথাগুলো ভিউয়ার্সদের সামনে এসে বলিস কেন? তোর বোন যেখানে খুশি তুই নিচে, মানে নিচ তালায় তোর মায়ের রুমে থাকতে দে, বা অন্য কোনো তার এক্স বয়ফ্রেন্ডকে ডেকে এনে তো ওই রুমে ঢুকিয়ে দে, বা ওই এক্স বয়ফ্রেন্ডের বাসায় নিয়ে ঢুকিয়ে দে, বা অন্য কোনো পাড়া প্রতিবেশীদের বাসায়, বা তো দাদির বাড়িতে, চাচা বাড়িতে, চাচির ঘরে, সেখানে থাকুক, বা তোদের দোতলাতেই থাকুক, যেখানে খুশি সেখানে থাকুক, এটা তোদের ব্যাপার। তোরা যেখানে থাকবে সেইগুলোই শেয়ার করবি যে এইভাবে আমাদের দিনগুলো কাটতেছে, যেগুলো হচ্ছে না এগুলোর জন্য ভিউয়ার্সদের পরামর্শ চাইবি। ভিউয়ার্সরা যেই পরামর্শ দিবে, তোদের যেটা পছন্দ হবে, তোরা যেটা দেখবি যে সেইগুলোতে তোদের নষ্টামি নোংরামি করতে সুবিধা হচ্ছে, তোদের ভালো লাগতেছে, তখন তোরা সেগুলো করবি। আর বাদ বাকি কমেন্টগুলো, পরামর্শগুলো যারা দিবে করবে, তাদেরকে তোরা কথা শুনিয়ে যাবি, করতে আসবি। ফকিন্নির বাচ্চা, আজকের পর থেকে তোরা জীবনে কোনোদিন যেই জিনিসগুলো কাল হবে কোনোদিন বলতে আসবি না। ঘটনা ঘটিয়ে দিয়ে তারপরে বলবি যে আমি তো চলে আসছি, আমি চলে যাব, 1 মাস 6 মাস আগে থাকতে যেটা হবে ওইগুলো কোনোদিন বলতে আসবি না। যেটা হয়ে গেছে ভিউয়ার্স, এরকম এরকম যে ভাড়া দিয়ে দিব এগুলো বলিস না, যে লিচু গাছ বিক্রি করে দিব, লিচু গাছ বিক্রি করে দিলে কি হবে? এখন যদি কোনো ভিউয়ার্সরা কমেন্ট করতো না দাঁতের বাগানের জন্য অপেক্ষা করেন, এখন দাঁতের বাগানে আসলেও লিচু খাইতে পারবে, এই সে, তখন তুই আবার আরেকটা কন্টেন্ট পেয়ে যেতি। ভিউয়ার্স, আপনারা যে বলেন দাঁতের বাগানের জন্য লিচু রাখবো বা আম রাখবো, যে দাঁতের বাগানের জন্য যদি অপেক্ষা করতে থাকি, দাঁতের বাগান বাই চান্স আরো 1 মাস পরে আসতো, তুই একটা অজুহাত পেতি। ভিউয়ার্স, লিচু তো গাছে ধরে, এটা তো আর মেশিন জিনিস না যে আমি কিনলাম করে রাখলাম। আর লিচু ফ্রিজে রেখেও এটা, মানে খুবই কম সংখ্যক মানুষ কিভাবে লিচু অনেকদিন সংরক্ষণ করা যায় সেটা জানে। তুই আজায় সোজা কথা বলতি যে গাছে থাকলে পচে যাবে, বাদুড় খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে, এটা সংরক্ষণ করে রাখা যাবে না, এটা সেটা, এটা খেয়ে ফেলতে হবে, নাহলে বিক্রি করে দিতে হবে। আমরা তো এত মানুষ, মানে এত কম মানুষ এতগুলো খেয়ে শেষ করতে পারবো না, তাই হোর ভাই পাঠিয়ে দিতেছি। সেখানে এই হাগু টুকানি গোবর টুকানি খাবে, চাপাসুটকি খাবে, আমার শালি ওই কাল্লা ভুতুরি মেকআপ ভুতুরি খাবে, কালিনুর বেগম, আমার হৌরি, আমার শাশুড়ি, আমার দোষ ভাঙ্গারি ব্যাপারী, সে খাবে। তাহলে ফকিনির বাচ্চা, মানে এগুলো বলিস কেন? ভিউয়ার্সদের মানে মতামত বা কমেন্ট যদি তোদের সহ্য না হয়, তাহলে সেই কমেন্টের উপর ভিত্তি করে তোরা ভিডিও বানাস কেন? আর ভিউয়ার্সদের কমেন্ট চাস কেন বা মতামত চাস কেন? জানাইতে আসিস কেন রে ফকিন্নির বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, মাগি নুডলসের বাচ্চা। তোদের দুইটা ভাই বোনের আরো অনেক ফটকামি ছিল, কিন্তু সময়ের অভাবে, ব্যস্ততার জন্য অনেক দেরি হয়ে যাওয়ায় আজকের ভিডিওতে আর সেই কথাগুলো বলতেছি না, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো তোদেরকে আপাতত এখান থেকে ছেড়ে দিচ্ছি, তো যা তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সন্তানের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।